আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অ্যাডভোকেট আবুল কালাম বলছিলাম। আজকে কথা বলবো আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান যে অচল অবস্থা চলছে এবং মেয়র ইশরাক, আমরা ওনাকে মেয়র ইশরাকই বলি, জনতার মেয়র। মেয়র ইশরাক সাহেবের মামলার রায়, আন্দোলন, নগরবাসীর ভোগান্তি, সব বিষয় নিয়ে কথা বলবো আজকে। মেয়র ইশরাক, ইঞ্জিনিয়ার ইশরাক বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে। উনি আজকে ঘোষণা দিয়েছেন যে যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি শপথ না পড়ায়, তাহলে তিনি নিজেই শপথ পড়ে মেয়রের চেয়ারে বসে যাবেন। এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত, আইনে কি বলে, ওভারঅল ব্যবস্থা নিয়ে ইনশাআল্লাহ আজকে কথা বলবো। আপনারা সবাই জানেন যে বিগত 2020 সালে 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনটা হয়। এখানে আওয়ামী লীগের তাপস এবং ইঞ্জিনিয়ার ইশরাক প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে বিশাল ভোটের ব্যবধানে প্রায় 4.5 লাখ ভোট পায় তাপস, আর মাত্র 36,000 ভোট পায় ইঞ্জিনিয়ার ইশরাক। তো সেই ভোটটা কেমন হয়েছে আপনারা সবাই জানেন। তো সেই নির্বাচনে ইশরাক হারার পরে নির্বাচন কমিশন গ্যাজেটে প্রকাশ করেন এবং তাপসকে শপথ পড়িয়ে মেয়র ঘোষণা দিয়ে নগর ভবনে বসায়। তো এই যে নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করে যে তাপস মেয়র, এই তাপসের এই নির্বাচনী গেজেট এবং এই নির্বাচন যে ফলাফল, এই ফলাফল বাতিল চেয়ে 2020 সালের 3রা মার্চ, মানে 1 মাস পরেই ইঞ্জিনিয়ার ইশরাক এই নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি করেন। পরবর্তীতে যেহেতু আওয়ামী লীগ সরকার ছিল, এই মামলার শুনানি আর হয় নাই, সামনে অগ্রসর হয় নাই। মামলাটা পর্যায়ে ছিল। পরবর্তীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পালাইয়া গেলে মামলাটি আবার পুনরুজ্জীবিত হয় এবং ইশরাক মামলা নতুন করে শুনানি করেন এবং নির্বাচনী ট্রাইব্যুনাল 27 মার্চ 2025 সালে 27 মার্চ একটা রায় দেন। মূলত আজকে যত কিছুই হচ্ছে, এই সব কিছু মূলত এই 27 মার্চ রায়কে কেন্দ্র করে। যদি এই রায়ের আগে আরেকটা রায় ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ডাক্তার শাহাদাত হোসেনকে এই সেম ধরনের ঘটনা, সেখানেও নির্বাচনে অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে, ডাকাতি হয়েছে। সব মিলিয়ে ডাক্তার শাহাদাত তখনই মামলা করে রাখেন। পরবর্তীতে এখন শুনানি করেন আদালত তাকে। উনিও কিন্তু নিজেকে বিজয়ী করার জন্য কিন্তু মামলা করেন নাই। ইঞ্জিনিয়ার ইশরাক যে মামলা করছেন সেখানে কিন্তু তিনি বলেন নাই, তিনার অভিযোগে মামলায় যে তাপসকে বাদ দিয়ে আমাকে নির্বাচিত করুন, আমাকে জয়ী ঘোষণা করুন, বিজয়ী ঘোষণা করুন, এই জাতীয় কথা কিন্তু ইশরাক সাহেবও বলে নাই, ডাক্তার শাহাদাত সাহেবও বলে নাই। ওনারা চাইছেন কি? ওনারা চাইছেন যে নির্বাচনী ফলাফলটা বাতিল এবং ইলেকশন কমিশন যে গেজেট প্রকাশ করছে এই গেজেটটা বাতিল চেয়ে। মজার বিষয়, ডাক্তার শাহাদাতের সেই মামলাতে কেন জানি আদালত রায় দিয়ে দিল যে নির্বাচনে তার প্রতিনিধি প্রার্থী রেজাউল করিম চৌধুরী সে অবৈধ এবং ডাক্তার শাহাদাত বিজয়ী। ঠিক একইভাবে ওই ধারাবাহিকতায় ঢাকার যে ট্রাইব্যুনাল, ঢাকা জজ কোর্টের সেই ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক তিনিও বলে দিলেন যে ইঞ্জিনিয়ার ইশরাক বিজয়ী, তাপস অবৈধ। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা ইনশাল্লাহ পরবর্তীতে বলবো, একটু বলে রাখি। এখানে এই যে রায়টা দিয়েছেন, এই রায়ের পরবর্তীতে নির্বাচন কমিশনের কাছে রায়ের কপি নিয়ে ইশরাক সাহেব যান। গেলে 27 মাস রায় দিয়েছে, তো 22 এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ে একটা চিঠি দেয়, দিয়ে বলে যে এই যে রায়ের, আদালতের যে রায় কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, এটা একটা চিঠি পাঠায় তাকে, আইনি কোনো প্রক্রিয়া আছে কিনা, ব্যত্যয় আছে কিনা এটা জানার জন্য। তো আইন মন্ত্রণালয় আসিফ নজরুল যেটা বলছে সেটা হলে গিয়ে ওনারা নির্বাচন কমিশন থেকে চিঠি পাওয়ার পরে ওনারা পর্যালোচনা করেন। ওনারা সিদ্ধান্ত দেওয়ার পূর্বেই এই নির্বাচন কমিশন কি করছে,
নির্বাচন কমিশন গেজেটে প্রকাশ করে দিয়েছে। এবং এখানে খুব ইন্টারেস্টিং বিষয়, নির্বাচন কমিশন এই যে গেজেটটা প্রকাশ করছে, এটা গেজেটটা প্রকাশ করছে রাত 10টায়। এবং নির্বাচন কমিশন রাত 10টায় প্রকাশ করার পূর্বে, মানে তার আগেই ইঞ্জিনিয়ার ইশরাক নির্বাচন কমিশনে যায় যে আপনি কেন আমার এটা করার নাই। যাক, বিভিন্ন নাটকীয়তা অবলম্বন করে নির্বাচন কমিশন রাত 10টায় এটা গেজেটে প্রকাশ করে। এখন গেজেট প্রকাশ করার পরে এর পরবর্তীতে এই আদেশে নির্বাচন কমিশন গেজেটের বিরুদ্ধে একটা রিট হয় হাইকোর্টে। হাইকোর্টে রিট হওয়ার সাথে সাথেই, রিটটা শুনানি হয় সাথে সাথে হাইকোর্ট রিটটা খারিজ করে দেয়। খারিজ করার পরবর্তীতে আবার এই রিট খারিজের বিরুদ্ধে আবার লিভ টু আপিল হয়। এখন এই হলো সর্বশেষ অবস্থা। এখন আদালত রায় দেওয়ার পরে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করার পরবর্তী কার্যক্রম হলো স্থানীয় সরকার যে মন্ত্রণালয় আছেন, যেটা এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব হলো নির্বাচন কমিশনের গেজেটের ভিত্তিতে এই শপথ পড়ানো, বিজয়ীকে শপথ পড়ানো। তো যেহেতু এই যে রিট খারিজ, আইনি লিগ্যাল নোটিশ, অনেক কথা আছে, এই পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় এই শপথটা উনি আর মানে পড়াইতে পারেন নাই, বা ওনারা পড়ান নাই, ওনারা এই বিভিন্ন অজুহাত দিয়েছেন। এবার এই সব কিছু করতে 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 ইশরাকের আন্দোলন, নগর ভবন ঘেরাও, তালা মারা, যানজট, রাস্তাঘাট বন্ধ করা, এটা করতে করতে আজকে 3 তারিখ, গত 2রা জুন মানে গতকাল, এই যে ডিএনসিসি, এই ডিএনসিসির একটা বোর্ড আছে, এই বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছে। আইন অনুযায়ী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন অনুযায়ী বলা আছে, যদি কোনো কি বলা যায়, এই মেয়রের এই পদের যদি মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তাহলে সেই সময়টাও শেষ হয়ে যাওয়ার কারণে এখন এই আইন অনুযায়ী ইঞ্জিনিয়ার ইশরাক আর শপথ করতে পারবেন না। তাহলে এখন করণীয় কি? এখন করণীয় হলো, এই আইনের 25(1) ধারায় বলা আছে যে প্রশাসক নিয়োগ, যেটা অলরেডি বহাল আছে। এই হলো আইনি পর্যালোচনার বিষয়। এবার আমরা আসি ইঞ্জিনিয়ার ইশরাকের এই যে মামলা, এই মামলা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলি। প্রথমত, এখানে যে ট্রাইব্যুনাল ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করছে, উনি একটা আইনের ব্যত্যয় ঘটাইছেন। সেটা কি? সেটা হলো, হাইকোর্টের রায়ে বলা আছে যে স্পষ্টভাবে, কেউ যদি কোনো মামলা করে, এই জাতীয় কোনো মামলা, কোয়াসি সিভিল ম্যাটার, তাহলে উনি প্রথম যেভাবে উনি মামলার এজাহারটা বা আর্জিটা উনি তৈরি করছেন, এটা উনি কোনো পরিবর্তন করতে পারবেন না। কিন্তু মজার বিষয় হলো, ইশরাক সাহেব ওনার এই আর্জিটা, এই 27 মাস যে রায় দেয়, এখানে উনি আর্জিটা পরিবর্তন করছেন কি বিষয়টা? উনি তো প্রথম চাইছেন কি, উনি চাইছেন যে নির্বাচনটা বাতিল এবং গেজেটটা বাতিল। উনি নিজেকে বিজয়ী ঘোষণা করে এটা কিন্তু বলেন নাই, কিন্তু উনি আর্জিটা, মামলার এজাহারটা উনি পরিবর্তন করে ওখানে নতুন করে দিয়েছেন কি, ওনাকে বিজয়ী ঘোষণা করার জন্য। এই সমস্যাটা মূলত সেখানে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো, যেমন ইঞ্জিনিয়ার ইশরাক মামলাটা করছে নির্বাচন কমিশনকে বিবাদী করে। এখন এখানে কোর্টে শুনানি হয়েছে, ট্রাইব্যুনালে শুনানি হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন এখানে অংশগ্রহণ করা নাই। এবং নির্বাচন কমিশন প্রথম কথা হলো, শুনানিতে অংশগ্রহণ করে নাই, এলো 1 নম্বর নির্বাচন কমিশনের ব্যর্থতা। দ্বিতীয় ব্যর্থতা হলো, নির্বাচন কমিশন আপিলও করে নাই। পরবর্তীতে তাদের দায়িত্ব ছিল আপিল করা, তারা আপিলও করে নাই। এই যে নির্বাচন কমিশন কেন করে নাই, নির্বাচন কমিশন কেন শুনানি করে নাই, আমার মনে হয় যে এটা বোঝার জন্য আমাদের কাউকে রকেট বিজ্ঞানী হওয়া লাগবে না, তাদের উপরে চাপ ছিল। যদিও আমরা জানি তারা সবাই স্বাধীন, তারা সবাই নিরপেক্ষ, কিন্তু তারা কেন শুনানিতে অংশগ্রহণ করে না, এটার প্রশ্নবোধক বিষয়। তাদেরকে এই কাজটা, মানে তারা এই কাজটা করা নাই। এবার তারা চাপে পড়ে হোক, হুমকি ধুমকিতে হোক, যেভাবে হোক, তারা এটা করা নাই। দ্বিতীয় বিষয় হলো, তারা শুনানি করে নাই। যখন সরকার পক্ষ থেকে যখন এই কথাগুলো বলা হলো, তখন তারা আপিলও করে নাই। সরকারের ব্যর্থতা, আমার কাছে এটা মনে হয়। সরকার এখানে চাইলে শপথ পড়াতে পারতো,
আমার এক বন্ধু জানতে চাইছিল। হ্যাঁ, সরকার চাইলে করতে পারতো, কিন্তু সরকার এই যে বিষয়গুলো, এই যে আরজি সংসদ নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ না করা, আপিল না করা, এই বিষয়গুলোর দিকে তারা নজর দিচ্ছে এবং এটা নিয়ে তারা বিভিন্ন আসিফ নজরুল যেটা বলছে আর কি, তারা অনেক মতামতের জন্য অপেক্ষা করছে। এখন আমি যদি ইঞ্জিনিয়ার ইশরাকের বিষয়ে কথা বলি, ধরেন ইঞ্জিনিয়ার ইশরাক এই ট্রাইব্যুনালের যে রায়, উনি রায়ের কাছে গেলেন না, দোলামণি রায়ের কাছে গেলেন না। না গেলে কি হইতো, না গিয়ে যদি উনি যদি এই আন্দোলনটা করতেন যে ওই নির্বাচনটা অবৈধ ছিল, ফ্যাসিস্টদের নির্বাচন অবৈধ ছিল, এই নির্বাচন আমি মানি না, নতুন করে নির্বাচন দেন, তাহলে কোর্টের জন্য সহজ ছিল। আবার নতুন করে নির্বাচন হলে আমি 100% শিওর, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 100% না, 99.99% শিওর যে ইঞ্জিনিয়ার ইশরাক ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত হইতেন। ইঞ্জিনিয়ার ইশরাকের বিপরীতে জামাতের এত ভালো প্রার্থী নাই যে ইঞ্জিনিয়ার ইশরাককে পরাজিত করবে। ইঞ্জিনিয়ার ইশরাক যে তারুণ্যদীপ্ত, যার যেই চেতনা, তার যেই আন্দোলন, যে স্পি, আমি যেটা দেখেছি যে নিজ কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে, তার কাছে ছিনিয়ে নিয়ে আসছে, এটা চোখে, আমার এই দৃশ্যটা এখনও চোখে লেগে রয়েছে। সেই ইঞ্জিনিয়ার ইশরাক সেই পথে না গিয়ে কেন এই বাঁকা পথে গেল? আমার মনে হয় যে তাকে কেউ মিসগাইড করছে। সেটা হতে পারে তার দলীয় সিনিয়র নেতারা বা দলীয় হাইকমান্ড তাকে মিসগাইড করে তাকে এই কাজ করানো হয়েছে। এখন ধরেন সরকার যদি তাকে যদি ইয়ে পড়াইতো, শপথ পড়াইতো, তাহলে সে সর্বোচ্চ 15-16 দিন, যখন রায় দিয়েছে 15-16 দিন সে মেয়র দায়িত্ব পালন করতে পারতো, তারপর তো নির্বাচনের সময় চলে আসতো। এখানে কিছু দুর্বিসন্ধি আছে, এটা বলা যায়। কিন্তু এখন ইঞ্জিনিয়ার ইশরাক এই যে ভুলটা করছে, এই যে এতদিন ধরে নগর ভবনটা অবরুদ্ধ, তালা মারা, এই যে রাস্তা বন্ধ করে এই আন্দোলন, যারা ক্ষতিগ্রস্ত হইতেছে তারা সবাই ইঞ্জিনিয়ার ইশরাকের বিপক্ষে চলে গেছে। এবং নগর ভবনে যে এত কর্মকর্তা কর্মচারী আছে, তাদের সবার বেতন ভাতা বন্ধ। আমার সাথে একজনের সাথে কথা হয়েছে, নগর ভবনে, উনি চাকরিজীবী। উনি বললেন যে আমাদের বেতন ভাতা বন্ধ, স্বাভাবিক কোনো কার্যক্রমই হচ্ছে না। এখন এই ধরেন আমি সিটি কর্পোরেশনের একজন বাসিন্দা, আমার একটা আইডি কার্ড, আমার একটা জন্ম নিবন্ধন কার্ড লাগবে, আমার একটা প্রত্যয়পত্র লাগবে, আমার কোনো একটা কাজ আছে, আমি কাজটা করতে পারতেছি না গত 1 মাস ধরে যাবত। তাহলে আর ইঞ্জিনিয়ার স্ট্রাইকের যে এই যে ঘটনাগুলো, এগুলো স্বাভাবিক বিষয় যে ভাই আপনি তো নির্বাচন করতে আপনি এমনি জয়লাভ করেন, তাহলে আপনার এই ধরনের উল্টাপাল্টা রায় দিয়ে আপনি মেয়র হওয়ার কি দরকার? তখন তারা অটোমেটিক্যালি কি ইঞ্জিনিয়ার স্ট্রাইকের বিরুদ্ধে তারা চলে যাচ্ছে অটোমেটিকভাবে। এখন আগামীতে ইঞ্জিনিয়ার ইশরাক এর এই মেয়র পদের নির্বাচন হলে উনি জয়লাভ করার বিষয়টা ওনার জন্য অনেক কঠিন হয়ে যাবে, ওনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। সর্বশেষ কথা হলো, ইঞ্জিনিয়ার ইশরাকের শপথ নেওয়ার যে আইনি বিষয়টা এখানে শেষ, তার আর শপথ নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ যে বোর্ড, এই বোর্ডের মেয়াদ গত 2রা জুনই শেষ হয়ে গিয়েছে। উনি আর নতুন করে শপথ পড়তে পারবেন না। এখন যেহেতু নির্বাচনের 90 দিনও পার হয়ে গেছে, সেহেতু এই প্রশাসক নিয়োগ হবে এইখানে ইঞ্জিনিয়ার ইশরাককে আর নতুন করে মেয়র শপথ দেওয়ার কোনো সুযোগ নেই। এখন শপথ না দিলে উনি নিজে গিয়ে শপথের চেয়ারে গিয়ে বসবেন, এটা কি বলবো? আমি আমার প্রয়াত একজন স্যার, তার কথার উদ্ধৃতি দিয়ে আমি আমার আজকের এই কথাগুলো শেষ করব। সেটা হলো, আমাদের হাই স্কুলে একজন শিক্ষক ছিলেন নারায়ণচন্দ্র দাস, ইংলিশের শিক্ষক। উনি যখন আমাদের কাউকে প্রশ্ন পড়া জিজ্ঞাসা করতেন, তা আমরা যখন সঠিক মতো উত্তর দিতে পারতাম না বা ভুলভাল বলতাম, তখন উনি বলতেন যে গাধায় বলে কি, এটা গাধায় বলে কি। এখন এখানেও একই কথা, এই যে ইশরাক বা ইশরাকের সমর্থক যারা, তারা হয়তো অনেকে আমার রাগ হইতে পারেন, এই বাস্তবতা এখানেই। আপনি নিজেই শপথ পড়বেন, এটা তো গাধার কথা, ব্যাককেলের কথা, এটা বুদ্ধিমান মানুষের কোনো কথা না। হ্যাঁ, আপনি যে কোনো কারণেই হোক আপনি সরকার থেকে এটা নিতে পারেন নাই, কিন্তু না নিতে পারে আপনি নিজে গায়ের জোরে বসে পড়বেন, সে সুযোগ নেই। আপনার কাছে আইনি সুযোগ ছিল, সেটাও চলে গেছে। এখন আপনি যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, আপনি নির্বাচন চান, আপনি মেয়র হয়ে কদিন বসতে পারবেন? বসতে কোনো সুযোগই নেই, আইনিতে আপনাকে সুযোগ দিচ্ছে না। কিন্তু এইভাবে বলছে এগুলো ভালো না। আপনাকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছে, আমার মনে হয় যে আপনি তাদের সাথে যোগাযোগ করেন, তাদেরকে বুঝান, আপনি তাদের পরামর্শ আর গ্রহণ করবেন না। আপনার মাথায় লবণ রেখে, আপনার মাথায় কাঁঠাল রেখে অন্য কেউ এই কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য কেউ পায়তারা করতেছে, এটা হয়তো আপনি বুঝতে পারতেছেন, কিন্তু দলীয় শৃঙ্খলার কারণে বা হাইকমান্ডের নির্দেশের কারণে কিছু বলতে পারতেছেন না।
আমার মনে হয় ইঞ্জিনিয়ার ইশাককে আমি পছন্দ করি ব্যক্তিগতভাবে, যদি উনি ভিন্ন রাজনীতি করেন আমি ভিন্ন রাজনীতি করি, কিন্তু উনার এই জায়গাটাতে উনি সম্ভবত এই আন্দোলনটা স্থগিত করলে ভালো হয়। এবং স্থানীয় সরকার গভর্নমেন্ট সব কিছু বাদ দিলাম, এই ডিএনসিসি নির্বাচনের জন্য উনি আন্দোলন করতে পারেন। এটা ওনার জন্য সম্মানে, এটা ওনার জন্য ভালো। যত বেশি উনি এই আন্দোলনটা চলমান রাখবেন তত বেশি জনমত তার বিরুদ্ধে চলে যাবে। ওখানকার আশেপাশে যত লোক আছে যারা এই রাস্তা বন্ধ হওয়ার কারণে তাদের স্বাভাবিক চলাচল বিঘ্ন করতেছে, যারা নগর ভবনের সেবা পাইতেছে না, তারা সবাই বিরুদ্ধে চলে যাবে। গায়ের জোরে সব কিছু হয় না। এখন আর আগের দিন নাই, এখন 2025 সাল, এখানে অনেক হিসাব নিকাশ আছে। ইঞ্জিনিয়ার ইশাকের সামনে ক্যারিয়ার ভালো, তার অনেক অবস্থান ভালো, আমরা তার জন্য দোয়া করি, সে অনেক ভালো করতে পারবেন। তার অনেক জনপ্রিয়তা আছে, কিন্তু তিনি যে পথে হাঁটতেছেন সে পথে উনি ভুল পথ, সে পথ ওনাকে জনপ্রিয়হীনতার দিকে নিয়ে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি হয়তোবা অনেক কথা বলতে পারি নাই, তাও লম্বা সময় 16 মিনিটের ভিডিও হয়ে গেছে। কারো কোনো বিষয় জানতে চাইলে ইনশাল্লাহ মেসেজ করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। ইনশাল্লাহ আমি আমার ফেসবুকে এখানে লিঙ্ক দিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।